দেশের মানুষ এখন পরিবর্তন চায়। ড্যাবের সম্মেলনে তারেক রহমান ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক রাষ্ট্র করার আশ্বাস। কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশ বা পুরো আসনে ভোট স্থগিত। রংপুরে সিইসি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে নির্বিঘ্ন ভোটের আশা। হল রাজনীতি বন্ধ ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক। সবার মতামতে আইনি কাঠামো, বিভিন্ন ছাত্র সংগঠনের মিশ্র প্রতিক্রিয়া। সন্ত্রাসী চক্রের হানি ট্র্যাপের ভিডিও করাতেই সাংবাদিক তুহিনের উপর হামলা। ব্রিফিংয়ে র্যাব এবং জিএমপি। কিশোরগঞ্জ থেকে আরও একজন গ্রেফতার। এবং কক্সবাজারের পেকুয়ায় শত কোটি টাকার বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা। দুর্যোগে প্রাণহানির ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের বসবাস। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। দেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা সীমাবদ্ধতা থাকলেও বিএনপি দলের ভেতর গণতন্ত্র চর্চা করে যাচ্ছে বলে জানান তিনি। আর দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকারী নয়, আগামী দিনের বাংলাদেশে স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬ বছর পর অনুষ্ঠিত ড্যাবের কাউন্সিলে এ কথা বলেন তারা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই নতুন বাংলাদেশ বিনির্মাণে জনমনে বিপুল আকাঙ্ক্ষা তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনের পরিবর্তনের হিসাব করছেন রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ। এমন অবস্থায় নতুন করে আবারও পরিবর্তনের কথা শোনা গেল ৬ বছর পর অনুষ্ঠিত হওয়া ড্যাবের কাউন্সিলে। সংগঠনের নেতা নির্বাচনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব ড্যাবের কাউন্সিলে সংগঠনের নেতা নির্বাচনে সারা দেশ থেকে কাউন্সিলররা ভোট দিতে জড়ো হয় এই স্কুল প্রাঙ্গণে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকারই নয়, স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে আহত সকলকে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসার অনুরোধ জানান তিনি। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে। এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া দেশের মানুষের। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চাচ্ছে। বিএনপির কাছেই ভালো পরিবর্তনের প্রত্যাশা করে জনগণ। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চায় সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, যারা বলে বিএনপির দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তারা পুরোপুরি সঠিক নয়। এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয়, যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। ক্ষমতায় এলে বিএনপি জবাবদিহিতামূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তৈরি করবে বলেও প্রত্যয় জানান তারেক রহমান। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ি জনগোষ্ঠীকে আশ্বস্ত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে। এর থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনার শীর্ষক আলোচনা নিয়ে এ কথা বলেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেই জন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে, সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে, যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি এবং বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে
আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি। আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি, এবং আমরা সিটিজেন হিসেবে সবাইকেই আমরা পরিচয় দেই এবং পরিচয় যেন আমরা নিতে পারি এবং এটাকে যেন ধারণ করি। নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। দুপুরে খুলনায় মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, সুবিধাবাদী দলগুলো নির্বাচন চায় না। একটি রাজনৈতিক দল যারা ৭১ আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। উপদেষ্টা পরিষদ কোনো কাজে লাগে নাই আমাদের। তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের সিনসিয়ারিটি আছে ধরে নিলাম, এরা ভালো মানুষ, রাষ্ট্র শাসনের যোগ্যতা তাদের নাই, 1 বছরে কিছুই করতে পারে নাই। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা না গেলে নির্বাচনের দায়িত্ব থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে এফডিসিতে ছায়া সংসদ বিতর্কে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে। ইলেকশন কমিশন যখন বলেন যে সবাই যদি ফাউল খেলার নিয়ত নিয়ে নামে, তাহলে আমরা তো খেলা চালাতে পারবো না। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশের যে কোনো নির্বাচন বাতিলের ক্ষমতা, সরকারি দল হোক, বিরোধী দল হোক, পাওয়ারফুল দল হোক, আপনি যদি লাল কার্ড দেখানোর ক্ষমতা না রাখেন, তাহলে আপনি নির্বাচন পরিচালনা করার যোগ্য লোক না। এই জায়গাটায় লেভেল প্লেইং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন, কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ারে। কোনো ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশের একাধিক কিংবা পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। এ সময় নির্বাচনী আইনে সংশোধনের বিভিন্ন অংশ তুলে ধরে সিইসি বলেছেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রতি আগ্রহী করতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেবেন তারা। ভোটে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে দলগুলো নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। কেউ ভোট বর্জন করলেই তাকে দেশদ্রোহী বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সুষ্ঠু ভোট বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, আগামী সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনা সংশোধন হলে বয়সভিত্তিক নারী কিংবা অসুস্থদের জন্য আলাদা ভোটের লাইনের ব্যবস্থা করা হবে। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, 2টা কেন্দ্র, একাধিক কেন্দ্র, পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দেখি। যদি বেশি গোলমাল দেখি, পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো, যে তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেব। সেই আইনও করতেছি এখন আমরা। এই যে বললাম, উদ্যোগ যে নিব, যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব। হল কমিটি ঘোষণা ও হল রাজনীতি বন্ধের দাবিতে রাতভর বিক্ষোভের পর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ধাপে ধাপে শিক্ষক, শিক্ষার্থী ও আইন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ছাত্র রাজনীতির কাঠামোগত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ। এদিকে হল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাবকে রাজনৈতিক অধিকার হরণের শামিল বলে মন্তব্য করেছে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি ঘোষণা সহ হলে রাজনীতি বন্ধের দাবিতে গেল রাতভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, হলে কোনো ছাত্র রাজনীতি নয়, প্রতিনিধি আসুক কেবল ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। গেল বছরের 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের আশ্বাস পেয়ে হলে ফিরে যান তারা। শনিবার সকাল থেকেই থমথমে বিশ্ববিদ্যালয় এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমাগম। দৃষ্টি থাকে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের দিকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক পূর্ণ বাস্তবায়নে দুপুর 12টায় হল প্রভোস্টদের সঙ্গে বৈঠকে বসেন তারা।
ছাত্র রাজনীতি বন্ধের আইনগত দিক বিবেচনায় ধাপে ধাপে শিক্ষক, শিক্ষার্থী ও আইন কর্মকর্তার সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। বলেন, সর্বজনের মতামত নিয়েই নির্ধারিত হবে কাঠামো। আমাদের 17 জুলাইয়ের এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা ঘোষণা দিয়েছি, কাজেই এই ফ্রেমওয়ার্কটা একটা আইন ইতিমধ্যে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা হলো এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। তো এইটাকে আইনি কাঠামো কিভাবে দেয়া যায় সেই ব্যাপারে আরো আলাপ আলোচনার দরকার আছে। এখন আমরা আইনজীবীদের মতামত নিয়ে একটা আইন জারি করে দিলেই হবে না, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতে হবে, সেই জন্য এই আলাপ আলোচনাটা চলবে। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাবকে রাজনৈতিক অধিকার হরণের শামিল বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমুল্লার বসু। এর মধ্যে দিয়ে তো আসলে কোনো স্থায়ী সমাধান হলো না, বরং এমন একটা সমাধানের চেষ্টা হলো যার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা ক্ল্যাশের পথ খোলা হয়ে গেল এবং যার মধ্যে দিয়ে সহাবস্থানের যে রাজনীতি সেটাও নষ্ট করা হলো। সবাইকে এক জায়গায় নিয়ে বসে আপনার এক ধরনের একটা ঐকমত্যে আসতে হবে। তারপর যদি কোনো ছাত্র সংগঠন সেই ঐকমত্য ভায়োলেট করে, তখন বাকি সব স্টেক হোল্ডার মিলে তার বিরুদ্ধে যে অবস্থান নেবার সে অবস্থান নিবে। দুপুরে গণমাধ্যমের সামনে আসেন শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক। ছাত্র রাজনীতিকে সাংবিধানিক অধিকার বলে দাবি করেন তিনি। বলেন, সহনশীল উদারনৈতিক রাজনৈতিক মাধ্যমে ছাত্রদল সকল অপচেষ্টাকে রুখে দিবে। তাহলে হলের এই রাজনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে আলাপ আলোচনা, সকল শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু এই যে বিরাজনীতিকরণের যে চেষ্টা, এই বিরাজনীতিকরণের চেষ্টা আমরা মনে করি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। গতরাতে উমামা ফাতেমার বাম ছাত্র সংগঠন বাদে অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবির সঙ্গে বাম সংগঠনগুলোর সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। বিকেলে গণমাধ্যমের সঙ্গে শাখা ছাত্র শিবির সভাপতি এস.এম. ফরহাদ বলেন, হলে শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হওয়া উচিত আবাসিক শিক্ষার্থী হিসেবে। এ বিষয়ে দ্রুত সমাধানে পৌঁছাতে সকল স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনার আহ্বান জানান তিনি। সেবামূলক যে কর্মসূচি, সহযোগিতামূলক কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি, সেটা তার দোরগোড়ায় পৌঁছে দিতে যেয়ে আমরা হলে হ্যান্ড ওভার করেছি। কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা, রাজনৈতিক কোনো এজেন্ডা, দলীয় কোনো কর্মসূচি আমরা হলের ইয়ার মধ্যে আমরা করি নাই। এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি। আতিক মিসবাহ লগ্ন, এখন, ঢাকা। সন্ত্রাসী চক্রের হানি ট্র্যাপের ভিডিও করাতেই সাংবাদিক তুহিনের ওপর হামলা হয়েছে। তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন অন্যতম আসামি স্বাধীন। এখন পর্যন্ত গ্রেপ্তার 7 জনের হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। সকালে আলাদা আলাদা ব্রিফিংয়ে জিএমপি ও র্যাব এসব তথ্য জানিয়েছে। এদিকে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গেল 7 আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাদশা নামে এক ব্যক্তি ডাচ বাংলা ব্যাংক থেকে 25,000 টাকা তোলে। এ সময় গোলাপী নামের এক নারী তাকে হানি ট্র্যাপে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে গোলাপীর সঙ্গে থাকা অস্ত্রধারীরা বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এই ঘটনারই ভিডিও ধারণ করে সাংবাদিক তুহিন। পরে দুর্বৃত্তরা তুহিনকে ভিডিও ডিলিট করার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে তুহিনকে কুপিয়ে হত্যা করে তারা। শুক্রবার রাত ও শনিবার ভোরের দিকে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ থেকে হত্যাকাণ্ডে জড়িত 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করাই হত্যাকাণ্ডের মূল কারণ। 5 আগস্টের পর গার্মেন্টস বন্ধের কারণে বেকার শ্রমিকরা হানি ট্র্যাপ সহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে জানান তিনি। শত্রুতার কোনো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে, এটি জানা গিয়েছে। আর সত্যতা যেহেতু একেবারেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, তাদের হাতে চাপাতি দেখা যাচ্ছে এবং চাপাতি উদ্ধার করে হয়েছে, তারা যদি নাও স্বীকার করে তাদের এভিডেন্সই তাদেরকে সত্যতা প্রমাণ করে দেয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে কেটু মিজানের নামে 15টি ও অপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে ব্রিফিংয়ে জানিয়েছে জিএমপি। যে আসামিগুলো ধরেছি, আমরা শনাক্ত করেছি, সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারব। একই ঘটনায় গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব 11 এর কোম্পানি কমান্ডার জানান, তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা
আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। পরে শনিবার দুপুরে তুহিন হত্যাকাণ্ডে জড়িত আরেক আসামি শহীদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। এখন গাজীপুর। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। সাংবাদিকতার জন্য নির্ভয় পরিবেশ নিশ্চিতের দাবিও জানান অংশগ্রহণকারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। সারা দেশেই চলছে বিক্ষোভ, মানববন্ধন। সকালে চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে অংশ নেয় জেলার টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাংবাদিক সমিতির সদস্যরা। এ সময় সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক সমাজ। সকালে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। ফরিদপুরেও মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও মামলা দেয়া হয়, যাতে লাগাম টানা জরুরি হয়ে পড়েছে। শনিবার বেলা 11:15টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা বিগত সময়ের সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নিপীড়নের চিত্র তুলে ধরেন। আমি স্বাধীনভাবে সাংবাদিকতা করব, আমি নিশ্চিন্তে ঘুমাবো, নিশ্চিন্তে আমি আমার কাজটা করব, বিনিময়ে রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে। কিন্তু আমার সেই নিরাপত্তা কোথায়? আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ করেই আসলে এই সন্ত্রাসীদের দমন পীড়ন না করে কেমন জানি নিশ্চুপ হয়ে গেছে। আমাদের সাংবাদিকদের তাহলে নিরাপত্তা কোথায়? কুষ্টিয়ায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির পাশাপাশি সরকারকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আগামীতে সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিতের দাবিও জানানো হয়। নোয়াখালীতে বেলা 11:30টার দিকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। তুহিন হত্যাকাণ্ডের ঘটনাটি দেশের সাংবাদিক সহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ বলে উল্লেখ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। খুব দ্রুত, বিচারের নামে দীর্ঘসূত্রিতা নয়, খুব দ্রুত যাতে তার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এটাই কামনা করছি। আমরা এরকম একটা পরিস্থিতি এই দেশে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই ধরনের একটা পরিস্থিতি আমরা আশা করি না। আমরা চাই যে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে সকলে তার সংবাদ প্রকাশ করবে। প্রত্যয় দাস, এখন। কক্সবাজারের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা এবং বসতঘর। প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে প্রাণহানির শঙ্কা নিয়ে সেখানে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষ। শুধু তাই নয়, শত কোটি টাকা খরচে বানানো বেড়িবাঁধ সড়কও এখন শুটকি ব্যবসায়ীদের দখলে। দিনরাত শুটকি প্রক্রিয়াজাতের দুর্গন্ধে অতিষ্ঠ কয়েক কিলোমিটারের বসবাস করা বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট। প্রতিদিন এ ঘাট হয়ে কুতুবদিয়া দ্বীপে যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এখানে এলে চোখ জুড়ায় বিস্তৃত সাগর, জেলেদের মাছ নিয়ে ফেরার দৃশ্যে। সমুদ্র উপকূলে আছে মন মাতানো হাওয়া। এমন প্রাকৃতিক সৌন্দর্য আর নতুন গড়ে ওঠা বেড়িবাঁধ সড়ক এখানকার আকর্ষণীয় পর্যটন স্পট। প্রতিদিন বিকেলে বা সাপ্তাহিক বন্ধে মগনামা ঘাটে ভিড় করেন শত শত পর্যটক। খুব কাছেই নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি। কিন্তু এমন সৌন্দর্য ঢাকা পড়েছে বেড়িবাঁধ সড়কের দুই পাশে গড়ে ওঠা শত শত অবৈধ স্থাপনায়। সমুদ্রের কয়েকশো গজের মধ্যেই সরকারি খাস জায়গায় গড়ে উঠেছে বসতঘর, দোকানপাট সহ অস্থায়ী স্থাপনা। এতে যে কোনো সময় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এছাড়া বেড়িবাঁধ কেটে করা এসব স্থাপনায় ঝুঁকিতে আছে বেড়িবাঁধও। কিছু সরকারি হাট জমি ওখানে থাকে আর কি,
নিজস্ব জায়গা জমি খুব কম, যে ভাষা আছে সরকারি জায়গা খুব সরকারের হাসম দিয়ে থাকে আর কি। সরকার যদি কানগান দিয়ে স্থান দেয় স্থানে যাবে, না হলে আর অন্য ব্যবস্থা করবে। আমি বেগি বাসা দুয়ান গড় যারা তো বিটা বাড়ি না তারা কি যে হাঁড়িলে আমার ইন্দি ইল্লা করে নিচে করে কি বান্ধে বাসা আমার থেকে। শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিশালে বেড়িবাঁধ সড়কও এখন স্থানীয় শুটকিয়ার মাছ ব্যবসায়ীদের দখলে। প্রায় 1.5 কিলোমিটার সড়কের উপরেই শুটকি প্রক্রিয়াজাত করে শত শত ব্যবসায়ী। পচা শুটকির তীব্র দুর্গন্ধে এ পথে চলাচল করাই যেন দায়। এতে কমেছে পর্যটকের আনাগোনা। আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় দুর্গন্ধ ছড়ানোয় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারাও। এত পচা গন্ধ, আর এখান থেকে 1 কিলো 2 কিলো 2 মিটার গন্ধে থাকা যায় না। এখন রাস্তা পরিবর্তন হলে সুন্দর হয়েছে। এখানে যদি দূর দূরান্ত থেকে মানুষ আসে তাহলে এখানে মানে কি ভালো করে ঘুরতে পারে না শুধু গন্ধের জন্য। এদিকের গন্ধ শতকরা 70% আমাদের এদিকে যায়। অথচ গুরুত্বপূর্ণ এ বেড়িবাঁধ সড়ক ও সমুদ্র উপকূল ঘিরে আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই সমুদ্র উপকূলে মেরিটাইম মিউজিয়াম, উন্নত মানের হোটেল রেস্টুরেন্ট সহ আধুনিক ও পরিকল্পিত বিনোদন কেন্দ্র গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। তো মগনামা ঘাট এবং সাবমেরিন যে রাস্তাটা রয়েছে এটাকে আমরা বিভিন্ন পর্যটন শিল্পের আওতায়, যেমন আমরা নৌবাহিনীর সাথে কথা বলেছি, ওনারা একটা সাবমেরিন মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে। আগামী 4-5 বছরের মধ্যে হয়তো ওনারা এই কাজটা করবেন। তো আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আস্তে আস্তে যেই রেস্টুরেন্ট বা সুযোগ সুবিধাগুলি দেওয়া যায় পর্যটকদের, সেইটার জন্য কাজ করছি। ঝুঁকি নিয়ে এখানে বসবাস করা পরিবারগুলো হতদরিদ্র ও বসতভিটাহারা। নিরাপদ আশ্রয়ন পেলে চলে যেতে চান তারাও। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। গণঅভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও দেশের আদিবাসী জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের কোনো পরিবর্তন নেই বলে উদ্বেগ জানিয়েছেন আদিবাসী নেতৃত্ব এবং নাগরিক সমাজ। একই সাথে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলেছেন তারা। আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান থেকে আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিভিন্ন জাতিগোষ্ঠী ধর্মের মানুষের দেশ বাংলাদেশ। এখানে 54টি জাতিগোষ্ঠীর প্রায় 40 লাখ আদিবাসীর বসবাস। তবে বিপুল এই জনগোষ্ঠীর নিপীড়ন এবং অপ্রাপ্তির কাহিনী দীর্ঘদিনের। এরই মধ্যে পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় তুলে ধরা হয় আদিবাসীদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি। শোষণ ও বঞ্চনার কথা তুলে ধরেন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা। শত শত গাছ কাটা হয়েছে। এই গাছ কাটা, এটি শুধু গাছ কাটা না, এইটা হচ্ছে তাদের পরিকল্পনা ভূমি থেকে আদিবাসীদেরকে গলা টিপে তিলে তিলে শ্বাসরুদ্ধ করে কিভাবে তাড়িয়ে দেওয়া যায়, এইটা একটা তাদের প্রক্রিয়া। আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে যথাযথ পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আমরা এই আদিবাসী তরুণ সমাজ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। বক্তাদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। তারা অনেক দিন ধরে সংগ্রাম করছে তাদের সাংবিধানিক অধিকার, এটা নিয়ে কেউ কোনো রকমের এত সমন্বয় কমিশন বসলো, এত কথা বললো, কিন্তু আদিবাসীদের কথা কেউ বলে নাই। এই রাষ্ট্রকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের উপর যে অন্যায়, অত্যাচার, অবিচার আর যে ধরনের হয়রানি এবং সংঘর্ষ সৃষ্টি করা হয় তাদের উপরে, সেটা যেন বন্ধ করা হয়। এই মুহূর্তে যারা সরকারে আছেন তাদের মধ্যে অনেকে কিন্তু অধিকার কর্মী, পরিবেশ নিয়ে কাজ করেন, মানবাধিকার নিয়ে কাজ করে আসছেন অনেক বছর ধরে। খালি 1 বছর ধরে তা তো না, অনেক বছর ধরে তাদের এই অবদান। কিন্তু আজকে আমরা তাদেরকে এখানে পাচ্ছি না, সেটা সবাই বলেছেন। কিন্তু তাদের থেকে অন্তত একটা বক্তব্য, একটা সংহতি প্রকাশ, এটা হয়তো আমরা আশা করতে পারতাম।
বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন না করায় ক্ষোভ জানান রাজনৈতিক দলের নেতারা। দাবি তোলেন তাদের অধিকার সংরক্ষণে রাষ্ট্রকে আন্তরিক হবার। এই ভূখণ্ডের প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে আমাদের নাগরিকদের রক্ত জড়িয়ে আছে। নানাভাবে আমরা আমাদের কথা বলছি, কিন্তু বাস্তবে যেখানে ভূমিকা পালন করার দরকার সেখানে ভূমিকা পালন করছি না। আজকে এখানে দাঁড়িয়ে ক্ষোভের সাথে বলতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর শেষ হয়ে গেছে, কিন্তু আদিবাসীদের কোনো সুখবরের দেখা এখনো মেলেনি। বরং পাহাড়ের আদিবাসী, গরিব আদিবাসী, সমতলের আদিবাসী, গরিব আদিবাসী, অতীতে তাদের উপরে যেমন শোষণ, নির্যাতন, নিষ্পেষণ ছিল, কোনোভাবে তার থেকে অবস্থার উন্নতি হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই। সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন আদিবাসীরা। সেখানেও স্লোগানে স্লোগানে অধিকার নিশ্চিতের দাবি তোলেন তারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এবারে আন্তর্জাতিক। ইউক্রেনে যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতোমধ্যে দ্বিতীয় দফা সাক্ষাতের জন্য ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিকল্প নেই। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ইতালি কিংবা সংযুক্ত আরব আমিরাত নয়, ট্রাম্প ও পুতিনের মধ্যকার বৈঠক হচ্ছে আলাস্কায়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্যটিতে দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ হবে আগামী 15 আগস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। আজারবাইজান ও আর্মেনিয়ার সরকার প্রধানের সঙ্গে বৈঠকের সময় নিজেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে দেওয়ার কৃতিত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান এখন দ্বন্দ্ব নিষ্পত্তির সময়। পাশাপাশি ইঙ্গিত দেন যুদ্ধবিরতির জন্য শান্তি চুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে। It's very complicated, but we're going to get some back. We're going to get some switched. There'll be some swapping of territories to the betterment of both. But we'll be talking about that either later or tomorrow or whatever. সিবিএস নিউজের প্রতিবেদন বলছে, দোনাবাস ও ক্রিমিয়া অঞ্চলের দখল রাখতে চায় রাশিয়া। বিপরীতে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল ফেরত পাবে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর এমনটাই প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য বৈঠকের ঘোষণার মাধ্যমে কৌশলগত জয় পাচ্ছেন ভ্লাদিমির পুতিন। I think that the most likely winner, but it's going to be a small win rather than a big win. The most likely winner is Putin. I think it's likely he will succeed in his efforts to buy some time. ক্রেমলিনের এক মুখপাত্র বিবিসিকে জানান, ভৌগোলিক নৈকট্যের কারণে আলাস্কাকে সাক্ষাতের স্থান ঠিক করার বিষয়টি যথোপযুক্ত। ইতোমধ্যে দ্বিতীয় দফা সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়ায়। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিকল্প নেই। Та загрози тоді вдасться досягти саме сталого миру. Вже багато підтримки. Це підтримка в нових умовах, коли озвучений дедлайн для Росії для припинення вогню. ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে শুক্রবারই চীন ও ভারতসহ 5 দেশের সরকার প্রধানের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট। যুদ্ধের অগ্রগতি নিয়ে অবহিত করায় পুতিনকে ধন্যবাদ জানান মোদি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করায় আনন্দিত বলে মন্তব্য করেছেন শি জিনপিং। নাফি আরমান মনন, এখন, বিশ্ব। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এমরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ডেভিড রোজ নামে 33 বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার দায়িত্বরত অবস্থায় নিহত হন তিনি। এতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আটলান্টা পুলিশ। হামলাকারী মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করছেন তারা। নিহত পুলিশ সদস্য গত বছরের সেপ্টেম্বরে পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেয়। পুলিশ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছে আটলান্টা পুলিশ বিভাগে। দায়িত্বের প্রতি নিষ্ঠাবান এই পুলিশ কর্মকর্তা রেখে গেছেন স্ত্রী ও 2 সন্তান। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন।
ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। এই সিদ্ধান্ত এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতিসংঘ। নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে উপত্যকায় আরও ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে বলে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের দেশ জার্মানি ও কানাডা। এই পরিকল্পনা বাতিল না করলে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েল সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে জার্মানি থেকেই। এছাড়া অমানবিক সিদ্ধান্ত নেয় ইসরায়েলের সমালোচনা করেছে চীনও। শনিবার গাজা ইস্যুতে বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আর নেতানিয়াহু প্রশাসনকে গাজা দখলের পরিকল্পনা দ্বিতীয়বার বিবেচনা করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে শনিবার অনাহারে গাজায় প্রাণ গেছে আরও 4 জনের। উপত্যকায় এ নিয়ে না খেতে পেয়ে প্রাণ গেল 201 ফিলিস্তিনির। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। হোয়াইট হাউসের চুক্তিতে সইয়ের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। ট্রাম্প জানিয়েছেন চুক্তির মাধ্যমে চিরতরে লড়াই বন্ধে সম্মত হয়েছে দুই দেশ। পরস্পরের মধ্যে বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী ট্রাম্প রুট তৈরি করা হবে। চুক্তির সই অনুষ্ঠানে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের জন্য সুপারিশ করতে যৌথ আবেদন পাঠানোর ইঙ্গিত দিয়েছেন দুই দেশের সরকার প্রধান। দক্ষিণ ককেশাস দেশ দুটি 1980-এর দশক থেকে আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত রয়েছে। সবশেষ 2023 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বিরোধীপূর্ণ অঞ্চল দখল করে আজারবাইজান। প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি সংস্কার ও নির্মাণাধীন 150টি স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে নাটোর সহ বিভিন্ন উপজেলার 14টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, নির্মাণ কাজ শেষ হলে এসব স্টেডিয়ামের সাহায্যে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে যুব সমাজ দূরে থাকবে। এরপর তিনি মিনি স্টেডিয়াম ঘুরে দেখেন। পরে তিনি স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে রাজশাহীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 12টি প্রকল্পের উদ্বোধন করেন। আমাদের যেই প্রকল্পের অধীনে আজকে 14টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো, এই প্রকল্পে প্রায় ইতিমধ্যেই 150টির কাছাকাছি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং আমরা আমাদের পরবর্তী ফেজ আরও কয়েকটা ফেজে বাকি উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এর মধ্যে দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, ড্যাবের সম্মেলনে তারেক রহমান। ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক রাষ্ট্র করার আশ্বাস। কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশ বা পুরো আসনে ভোট স্থগিত, রংপুরে সিইসি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে নির্বিঘ্ন ভোটের আশা। হল রাজনীতি বন্ধ ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক। সবার মতামতে আইনি কাঠামো, বিভিন্ন ছাত্র সংগঠনের মিশ্র প্রতিক্রিয়া। এবং সন্ত্রাসী চক্রের হানি ট্র্যাপের ভিডিও করাতেই সাংবাদিক তুহিনের উপর হামলা, ব্রিফিংয়ে র্যাব এবং জিএমপি। কিশোরগঞ্জ থেকে আরও একজন গ্রেপ্তার। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই, সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।